গ্রুপ স্টেজের দ্বিতীয় রাউন্ড তো শুরু হয়ে গেছে এবং রাত থেকে ভোর তারপরে দিন। আজ আছে 4 ম্যাচ, কিন্তু সব থেকে বেশি নজরটা যেদিকে থাকবে ব্রাজিল ভার্সেস হাইতি। ব্রাজিলের একটা প্রেশার প্রেশার নিয়ে খেলতে হবে একটা ম্যাচ। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন শরীফুল হক। ব্রাজিলের দিকে প্রেশারটা একটু বেশি চলে গেল কিনা গ্রুপ স্টেজের সেকেন্ড ম্যাচটাতে? ব্রাজিলের দিকে প্রেশার বেশি, ব্রাজিলের ভক্তদের প্রেশারও অনেক বেশি। সেই হাই প্রেশার লো প্রেশার মিলে হয়তো রাতে তারা ঘুমাতেও পারবেন না। না ঘুমিয়ে 4:30টার ম্যাচ দেখে যদি দেখা যায় কোনো ডিফেন্সিভ ব্লক ভেদ করে হাইতি কোনো একটা চান্স ক্রিয়েট করে বসে, সেটা ব্রাজিলের ভক্তদের জন্য একদমই ভালো হবে না। আই থিঙ্ক ব্রাজিল মরক্কোর ম্যাচটাও হলো সকালবেলা, এই ম্যাচটাও 4:30টার দিকে, বাট ইটস গোয়িং টু বি ভেরি ইন্টেন্স। হাইতিকে দেখে আপনি মনে করতে পারেন যে এই ওয়ার্ল্ড কাপের সেকেন্ড লোয়েস্ট র্যাঙ্কড টিম, কিন্তু দলটা স্কটল্যান্ডের সঙ্গে মোটেও সেভাবে খেলেনি। একটা স্কটল্যান্ডকে 1-0 গোলে জয় পেতে হতে বেশ ঘাম ছোটাতে হয়েছে। যদিও স্কটল্যান্ড এই গ্রুপের মধ্যে সব ওয়ান অফ দ্য লোয়েস্ট র্যাঙ্ক টিমের মধ্যেও বলা যায়, যেহেতু ব্রাজিল এবং মরক্কো হচ্ছে 6 এবং 7 নম্বর দলে বসে আছে। ব্রাজিল আর দ্য স্ট্রংগেস্ট অফ দ্য গ্রুপ, স্ট্রংগেস্ট যারা তাদের জন্যই প্রেশারটা বেশি। প্রথম ম্যাচের ইমপ্রেশনটা আলটিমেটলি ভালো হয় নাই, কিন্তু ওয়ার্ল্ড কাপে এটা আমরা দেখে ফেলেছি, প্রথম ম্যাচের ইমপ্রেশন ভালো না হলেও যে ওয়ার্ল্ড কাপে অনেক দূর যাওয়া যায়, ওয়ার্ল্ড কাপ জেতা যায়, সেই ব্যাপারটাও ঘটে। কিন্তু এই ব্রাজিল দলটা ওয়ার্ল্ড কাপ জিতে ফেলবে কিনা, হেক্সা মিশন কমপ্লিট করবে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না। ইটস গোয়িং টু বি আ গেম বাই গেম সিচুয়েশন, অ্যান্ড হাইতি ইজ গোয়িং টু বি, আই থিঙ্ক, যেহেতু মরক্কো ম্যাচের ড্র হয়েছে, এই গ্রুপ থেকে ব্রাজিল কিভাবে শেষ করে সেইটার একটা পরিস্থিতি অবস্থা এই ম্যাচেই বোঝা যাবে। আমরা একটু সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমাদের কমরেডকে যুক্ত করে নেই ব্রাজিল ম্যাচের সব আপডেট জানাতে। নাবিল খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। নাবিল খান, প্রেশারটা তো ব্রাজিলের কোর্টে বেশি। ভিনিসিউস, রাফিনিয়ারা কিভাবে হ্যান্ডেল করবেন এত প্রেশার? হ্যাঁ, আমার কাছেও মনে হয় আসলে ব্রাজিল এই জায়গাটার মধ্যে চাপে আছেন। কার্লো আনচেলত্তির প্রেস কনফারেন্সটা শুনে তিনি যতই আসলে বলুক যে বিশ্বকাপের প্রথম ম্যাচ, সেটার উপর ডিপেন্ড করে কোনো কিছু আসলে হয় না, কিন্তু দিন শেষে কিন্তু আসলে ব্রাজিল চাপে রয়েছে। দেখেন আনচেলত্তির উপর চাপটা কেমন। তিনি নেইমারকে দলে রেখেছেন, নেইমারের সার্ভিসটা পাওয়া যাচ্ছে না, ব্রাজিল টিম পারফর্ম করছে না। ওই প্রেস কনফারেন্সের বেশ কিছু পয়েন্ট কিন্তু আপনি এখানে ধরতে পারেন যে ফুটবলাররা ন্যাশনাল টিমের জার্সি যখন পড়ছে তখন তাদের কাছে সেটাকে বেশি ওয়েটের মনে হচ্ছে। কাসেমিরোকে দলে রাখা, কাসেমিরোর কাছ থেকে ওই পারফরমেন্সটা না পাওয়া, যখন স্কোয়াডে ওই টিপিক্যাল তার ফরমেশন নিয়ে খেলিয়েও কোনো লাভ হচ্ছে না, নাম্বার 9 পজিশনে কারোর থিতু হতে না পারা, এসব কিছুই কিন্তু ব্রাজিলের ম্যাচের আগে কার্লো আনচেলত্তিকে আসলে ডিল করতে হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আপনার ব্রাজিল যদি একটা ম্যাচ আসলে কনভিনসিংলি জিততে পারে, এবং জেতার জন্য আসলে বেস্ট ওয়ে আউট কি হবে, আপনি এই গ্রুপটার মধ্যেও যদি দেখেন মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি, এর মধ্যে আপনি যদি একটা দলকে বেছে নিতে চান সেই দলটা ডেফিনেটলি হবে হাইতি। সুতরাং ব্রাজিলের কাছে কিন্তু সেই ফর্মে ফেরার জন্য সেরা একটা টাইম কিন্তু চলে এসেছে। নেইমার থাকছেন না, ফাইন, ওই জায়গায় মাতিয়াস কুনিয়ার ওপর যদি কার্লো আনচেলত্তি ভরসাটা রাখেন, আমার মনে হয় আসলে কুনিয়া শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তিকে সেই ডিসহার্টেড আসলে সেখানে করবে না। তবে হাইতির ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হলো, হাইতি এটাতে লো ব্লক ডিফেন্স করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওই লো ব্লক ডিফেন্সটা আসলে ব্রাজিলের যে ফরওয়ার্ড লাইন আপটা রয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের ওপরেই আরও একবার ব্রাজিল তাকিয়ে থাকবে। এবং আমার মনে হয় এই ম্যাচে রাফিনিয়াকেও আসলে আর একটু বেশি দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, তাকে যেহেতু রাইট ব্যাক পজিশনে, সেই জায়গাটার মধ্যেও তাকে নিচে নেমে ডিফেন্ডিংয়েও কাজটাও করতে হচ্ছে। রাফিনিয়াও কিন্তু নিজের আসলে স্বাভাবিক খেলাটা তিনি ফার্স্ট ম্যাচটায় খেলতে পারেন নাই। সো ওই হিসাব করলে এই ভিনিসিয়াস এবং রাফিনিয়ার উপরে আসলে ব্রাজিলের নজরটা বেশি থাকবে। তবে আমার মনে হয় ব্রাজিল আপনার ফর্মে ফিরবে এবং এই ম্যাচটা ব্রাজিল একটা বড় সড়ো স্কোর লাইন নিয়ে সেটা জিততে যাচ্ছে। হয়তো সেটা 2-0 হতে পারে, হয়তো সেটা 3-0 হতে পারে, 4-0 হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। বাট ব্রাজিল এই ম্যাচের আসলে ক্লিয়ারলি ফেভারিট। আমার মনে হয় এই ম্যাচ থেকে ব্রাজিল আর কোনো পা হরকাচ্ছে না। অনেক ধন্যবাদ নাবিল খান। অনেক কথাই আসলে ব্রাজিলকে নিয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়াতে বা ব্রাজিলিয়ান গণমাধ্যমে বা বাংলাদেশের গণমাধ্যমে। নেইমারের না থাকাটা, নেইমারের দলের সঙ্গে ট্র্যাভেল না করতে পারাটা, ব্রাজিলের প্রসঙ্গ আসলেই তো নেইমারের প্রসঙ্গ চলে আসে। এইটা আসলে কোনো মেন্টাল ব্যারিয়ার তৈরি করবে কিনা ব্রাজিলের বাকিদের ওপর? মেন্টাল ব্যারিয়ার তখনই তৈরি করতো যখন আপনি এই ডিলেমার মধ্যে পড়ে যেতেন যে নেইমার আমার ফিট আছেন কিন্তু ফুল ফিট নন, তাকে আমি কিভাবে খেলাবো বা দলে ইন্টিগ্রেট করব। কার্লো আনচেলত্তি এটা এনশোর করে দিচ্ছেন যে নেইমারের ফিটনেসটা তার ভালোর জন্য এবং ব্রাজিলের ভালোর জন্য এখন ইজ নট গুড এনাফ। সেই জন্য নেইমারকে নিয়ে যেন এই দলটাকে কোনো ধরনের নয়েজ ফেস না করতে হয়, সেজন্য নেইমার তিনি তার নিজের ট্রেনিং রেজিমেন্ট এবং যেভাবে আলাদা ট্রেনিং করছেন সেইভাবে করছেন, এবং তাকে তার বেস ক্যাম্পে রেখে বেসিক্যালি ব্রাজিল আসছে হাইতির সঙ্গে খেলতে। মরক্কোর সঙ্গে তো ফার্স্ট ম্যাচে খেলা হয়ে গেছে, সেটা রেশ এখনও রয়ে গেছে। কিন্তু এটা একদিক থেকে পজিটিভ ওই হিসেবে যে আপনি জানেন যে নেইমারের ইনজেকশনটা আপনি
পরবর্তীতে রাউন্ড অফ 32 রাউন্ড অফ 16-এর দিকে আপনি এনশোর করতে পারবেন যে তিনি ফুললি ফিটভাবে নিজের 100% কিংবা 200% কমিটমেন্ট দিয়ে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন, এটা আপনি জানেন। কিন্তু এই হার্ডলটা আপনি যদি পার করে যান, আপনি হাইতির হার্ডলটা যদি পার করে যান, স্কটল্যান্ডের হার্ডলটা যদি ভালো মতো পার করে যান আপনাকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, তাহলেই আপনি পরের রাউন্ডে যেতে পারবেন। ব্রাজিলের জন্য এখন চ্যালেঞ্জটা আসলে পরের রাউন্ডে যাওয়া না, ব্রাজিলের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে না যেতে পারলে অনেক ধরনের ইকুয়েশন পাল্টে যাবে। নাবিল খান যেটা বলছেন যে অনেক বড় ব্যবধানে জিততে হবে, এবং এটাই মনে হয় ব্রাজিলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, যে বড় ব্যবধানে জেতাটা কীভাবে ইনশোর করা যায়। ইট ক্যান বি আ 3-0, ইট ক্যান বি আ 4-0। গোল না খেলে খুবই ভালো, কারণ গোল খেলে আপনি আপনার ডিফেন্সিভ ল্যাপসের ব্যাপারে আরও মুশকিলে পড়ে যাবেন যে এই দলটা তাহলে আর ক্লিন শিট রাখতে পারছে না। এখন গোল দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে? ইউ হ্যাভ টু মেক কনস্ট্যান্ট রোটেশনস ইন দ্য ফ্রন্ট লাইন। সেই রোটেশনের জন্য আপনারা নির্ভর করতে হবে ভিনিসিউস এবং রাফিনিয়ার উপর। আপনার নির্ভর করতে হবে যে আপনি নাম্বার 9-এ আসলে মাতিউস কুনিয়াকে খেলাচ্ছেন নাকি আবারও ইগোর তিয়াগোকে খেলাচ্ছেন। যেহেতু প্রেসিং করার ওরকম প্রয়োজন নাই, যেহেতু হাইতি ফ্রন্ট ফুটেড ফুটবল খেলবে না, তাদের বায়ে বলটা রেখে দে উইল গো মোর ডিরেক্ট। যখনই ট্রানজিশনের সুযোগ আসবে হাইতি উইল গো ডিরেক্ট, দে উইল প্লে দ্য লং বল বিহাইন্ড দ্য ডিফেন্ডার্স, সেখান থেকে চান্স ক্রিয়েট করার চেষ্টা করবে, যেটা স্কটল্যান্ডের ম্যাচে আমরা দেখেছি। সো এই ধরনের সিচুয়েশন প্রিভেন্ট করার জন্য যেহেতু ব্রাজিল জানে দে হ্যাভ টু অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স ইন দিস ম্যাচ, সেক্ষেত্রে ফ্রন্ট লাইন এবং দুই হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকা আজকের ম্যাচে, মানে আগামীকালকের ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। শরীফুল হক, যদি পয়েন্ট টেবিলটার দিকে তাকাই, এখন পর্যন্ত ওই গ্রুপ সিতে সবার উপরে স্কটল্যান্ড, আর ব্রাজিলের অবস্থানটা 3 নম্বরে, কারণ মরক্কোর সঙ্গে ব্রাজিল 2 নম্বরে থাকতে পারে আসলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। ব্রাজিল 3 নম্বরে তাদের খুঁজে পাচ্ছে, এই বিশ্বকাপে তারা এসছে ওয়ান অফ দ্য ফেভারিটস হয়ে। ব্রাজিল যদি মরক্কোর এগেনস্টে ব্রাজিলের স্কোয়াডটা আমরা দেখি, ওই ইগোর থিয়াগো সেন্টার ফরওয়ার্ড পজিশনে ছিলেন, ভিনি আর রাফিনিয়া কম্বাইন করেছেন, যদিও এটা 4-5-1 থেকে বরং 4-4-2-তেই বা 4-2-4-এ বেশি শিফট করেছে। রাফিনিয়ার কন্ট্রিবিউশনে অনেক প্রশ্ন আছে। রাফিনিয়া ক্লাবের জার্সি গায়ে একরকম, ব্রাজিলের জার্সি গায়ে একরকম। ভিনিসিয়াস নিয়ে খুব একটা সমালোচনা নেই ব্রাজিলের গণমাধ্যমে বা ব্রাজিলের ভক্তদের মাঝে। রাফিনিয়ার কাছ থেকে কি এক্সট্রা কিছু এক্সপেক্ট করছে সবাই? রাফিনিয়া যেই স্ট্রং রোলটাতে খেলেন বার্সেলোনার হয়ে, তার জন্য পুরো মিডফিল্ডটা, গাভি হোক বা পেদ্রি হন, ফ্র্যাঙ্কি ডিয়ন, যারাই হন, মোটামুটি একটা ক্লোজ প্রক্সিমিটি মেনটেন করে তারা খেলাটা ডিকটেট করার চেষ্টা করেন, যেখানে রাফিনিয়া বেসিক্যালি তার স্ট্রংগেস্ট জায়গা থেকে খেলতে পারেন। মুশকিলটা হয়ে গেছে আপনি যখন মরক্কোর ম্যাচটা দেখবেন যে ব্রাজিলের ব্যাকলাইন এর সঙ্গে ব্রাজিলের মিডফিল্ডারটা যথেষ্ট দূরত্ব আছে। ওই মিডফিল্ডার যতটা ডিসজয়েন্টেড, আপনার সামনে ফ্রন্ট ফোর ততটাই ডিসজয়েন্টেড, কারণ ওই ব্রাজিলিয়ান ফ্রন্ট ফুটেড প্রেসে তারা অংশ নিতে পারছিলেন না। যখনই সেকেন্ড হাফের একটু আগে থেকে রাফিনিয়ার রোলটা চেঞ্জ করে দেওয়া হলো, তিনি মাজরাউইকে মোর ব্লক করার চেষ্টা করছিলেন, পাকেতা পেছনে গিয়ে তিনি আবার মিডফিল্ডে এল আয়ানুবির চ্যানেলটা ব্লক করলেন, তখন হচ্ছে ব্রাজিল তাও কিছুটা প্রোগ্রেশন মেনটেন করতে পেরেছে। কিন্তু তারপরও তো আসলে ম্যাচটা শেষ পর্যন্ত শেষ করা যায়নি। আপনার দরকার রাফিনিয়ার থেকে অ্যাটাকিং কন্ট্রিবিউশন, সেটার জন্য এখন আপনার এমন একজন নাম্বার 9 লাগবে, যে ক্ষেত্রে আমরা বারবার মাতিউস কুনিয়ার নামটা নিচ্ছি এখানে। মাতিউস কুনিয়া চাইলে তিনি নিচে নেমে এসে তার নিজের পজিশনটা স্যাক্রিফাইস করে দিয়ে রাইট সাইডে যিনি থাকবেন, অর্থাৎ হাইতির লেফট সাইডে, সেটা যদি 5-4-1 ব্লক হয়, তিনি চাইলে বারবার কনস্ট্যান্টলি ওই ডিফেন্ডারদেরকে বের করে আনতে পারবেন, যাতে ঠিক হাফ স্পেসে কিছু জায়গা তৈরি হয়, যেখানে দিকে রাফিনিয়াও রান নিতে পারেন, সেখান থেকে কাসেমিরোও লেট রান নিতে পারেন, কিংবা ওই জায়গায় ধরেন যদি ভিনিসিয়াস সেন্ট্রালি অপারেট করেন, সেখান থেকে ক্রস জেনারেট করার সুযোগ থাকবে, যেহেতু আপনি একজন সেন্টার ব্যাককে বের করে আনছেন। সো রাফিনিয়ার জন্য এই ধরনের মুভমেন্টগুলো জরুরি, যে তিনি ওই পরিমাণ স্পেস পান, এবং রাফিনিয়াকে এই মুভমেন্টগুলো করতে হলে তাকে অন্তত একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং তার নাম্বার 9-এর মুভমেন্টগুলো এনশোর করাটা খুব দরকার পড়বে, খুব দরকার। আর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, তার উপরেও তো প্রেশারটা অনেকটুকু। তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে ব্রাজিল যেই ম্যাচটা শুরুর ম্যাচটা খেলেছে তার থেকে ভিন্নভাবে ব্রাজিল খেলবে, একাদশেও কিছু পরিবর্তন আসবে আমরা আশা করছি, কিন্তু এখনও সেটা পরিষ্কার করে বলা যাচ্ছে না। তিনি খুব স্বাভাবিকভাবে বলছেন, হিয়ার ইন দ্য ওয়ার্ল্ড কাপ অল টিমস আর হাইলি মোটিভেটেড, মানে এইসব ছোটো ছোটো দল যারা আছে তারা অনেক বেশি মোটিভেশনস নিয়ে মানে ম্যাচগুলো শুরু করছে। দেয়ার আর নো ম্যাচেস ওয়ার উই নো দ্য রেজাল্টস আপ ফ্রন্ট। মানে এখনও ব্রাজিল আর হাইতি ম্যাচের স্কোর লাইন আপনি হুট করে প্রেডিক্ট করে দিতে পারেন না, বা কার্লো আনচেলত্তি প্রেডিক্ট করতে চান না। আর এই যতগুলো ম্যাচ ব্রাজিল খেলবে গ্রুপ স্টেজে, স্কটল্যান্ড আর শুরুতে মরক্কো, তারা খেলে ফেলেছে, সব থেকে সহজ ম্যাচ তো এই হাইতি হওয়া উচিত। দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ব্রাজিল যখন খেলতে নামবে ততক্ষণে স্কটল্যান্ড মরক্কো ম্যাচটা শেষ হয়ে যাবে। এটা একটা অ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ইন আ সেন্স, মরক্কো যদি 2-0 কিংবা 2-1 ব্যবধানে জিতে যায়, ব্রাজিল একটা প্রেসারে পড়ে যাবে।
সেটা তারা বুঝবে, কারণ ম্যাচটা শেষ হওয়ার হাফ অ্যান আওয়ার পর তো বেসিক্যালি ব্রাজিল হাইতির ম্যাচটা। হ্যাঁ। সো আবার অ্যাডভান্টেজ একদিক থেকে ব্রাজিল তখন বুঝবে তাদের কি করতে হবে, কারণ স্কটল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচটা শেষ ম্যাচটা খেলতে হবে। সো স্কটল্যান্ড যদি হেরে যায় বা ড্র হয় ম্যাচটা, কিংবা স্কটল্যান্ড যদি একটা আপসেটও করে ফেলে, যদিও আপসেট বলার ঠিক না, স্কটল্যান্ডের সেই পেরিগ্রি আছে, সো ব্রাজিল জানবে যে তাদের হাইতির ম্যাচটাতে এবং স্কটল্যান্ডের ম্যাচটাতে আসলে কীভাবে ডিল করতে হবে, সেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ ধরতে পারবেন। কিন্তু যেহেতু ম্যাচের রেজাল্ট ডিসাইডেড হয়ে যাবে ওইখানে, সেটা সেক্ষেত্রে ব্রাজিল আসলে কিছু করার নাই যদি মরক্কো এমফ্যাটিক্যালি ম্যাচটা জিতে যায়। নাম্বার 2 হচ্ছে হাইতির কোচ সেবাস্তিয়ান মিনিয়া, যিনি দলটাকে নিজের দেশে কোচিং না করিয়ে ভিডিওর মাধ্যমে কোচিং করিয়ে দেশটাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে এসছেন আফটার 1974, তাদের সেকেন্ড ওয়ার্ল্ড কাপ। এই দলটা যখন খেলতে নামবে তাদের হারানোর কিছু নাই, তাদের বরং পাওয়ার অনেক কিছু আছে। যখন আপনি এরকম একটা সিচুয়েশনে থাকেন এবং আপনি মাইটি ব্রাজিলের সঙ্গে ফেস করেন, আপনি যে কোনো সময় ব্রাজিলকে, ইটস আ মোমেন্ট, মানে একটা মোমেন্ট যে কোনো সময় একটা বিপদ ক্রিয়েট করে ফেলতে পারে, যেটা বেসিক্যালি ক্যান বি আ ম্যাজিক ফর হাইতি। যেটা আমরা ফার্স্ট ইয়ার ম্যাচেও দেখেছি, স্কটল্যান্ডের ম্যাচেও দেখি, ডাকেন্স নাজেন তাদের যে সেন্টার ফরওয়ার্ড বেশ কিছু ট্রানজিশনাল মোমেন্ট ক্রিয়েট করেছেন যেখানে স্কটল্যান্ড বিপদে পড়তে পারতো। ভাগ্য ভালো যে স্কটল্যান্ডের রানাররা সেটা মিটিগেট করতে পেরেছেন। কিংবা বেলগার্ড যখন লুজ বলগুলোর জন্য দৌড়াবেন, স্পেশালি ব্রাজিলের রাইট সাইডে কে শুরু করেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রজার ইবানিয়াসকে মনে হয় দেখবো না, সম্ভবত আমরা সেখানে দানিলোকেই হয়তো দেখবো। লেফট ব্যাকে ডগলাস সান্তোস স্টার্ট করার কথা শুনছি আমরা, এবং আরেকটা চেঞ্জ হচ্ছে ওই যে মাতিউস কুনিয়ার জায়গায় আসবে। এখন গেম সিচুয়েশনে কার্লো আনচেলত্তি এনজরিককে নামাবেন কিনা, যিনি বলছেন যে এনজরিককে তিনি খেলাবেন, কোন সিচুয়েশনে পড়লে খেলাবেন, উই ডু নট নো দ্যাট। ব্রাজিল হাইতি ম্যাচে অনেক কিছু হতে পারে, বাট মোস্টলি কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ ধরে, অ্যাডভান্টেজ ইন দ্যাট সেন্স ব্রাজিল ইজ দ্য স্ট্রংগেস্ট টিম ইন দিস গ্রুপ অন পেপার, ট্যাকটিক্যালি, মাঠের খেলায়। সেটা যদি ব্রাজিল ইমপ্লিমেন্ট করতে পারে, আর বাকি কোনো ডিসঅ্যাডভান্টেজ ব্রাজিল অত মাথা ঘামাবে না, জাস্ট দে হ্যাভ টু প্লে দেয়ার ওন ওয়ে। শরীফুল হক, একটা ভিন্ন রকম প্রেডিকশন নেব আপনার কাছ থেকে। এটা কি একটা স্টেটমেন্ট ভিক্টরি হবে ব্রাজিলের জন্য? ইট হ্যাজ টু বি। এটা না হলে, ধরেন আপনি আর্জেন্টিনার ম্যাচটার কথা চিন্তা করেন, আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 2-1 বলে যেভাবে হারলো, তারপর মেক্সিকো ম্যাচে সেকেন্ড হাফের শুরু পর্যন্ত দেয়ার ওয়াজ নাথিং ইন আ সেন্স যে আর্জেন্টিনা ট্রাই আউট করে যাচ্ছিল, কিন্তু নাথিং ওয়াজ হ্যাপেনিং, এন্ড দেন আ ম্যাজিক মোমেন্ট হ্যাপেন্ড, লিওনেল মেসির সেই গোলটা, তারপর এনজো ফার্নান্ডেসের গোলটা, দোজ ওয়ার ম্যাজিক মোমেন্টস। আপনি এরকম মেমোরেবল কিছু যদি ক্রিয়েট করতে পারেন, ব্রাজিলের উপর যেই সন্দেহটা পোষণ করা হচ্ছে, এটা পুরো টুর্নামেন্ট থেকে দূর হয়ে যাবে, এবং দে ক্যান প্লে ফ্রিলি ইন দ্য সাম্বা স্টাইল, ইন দ্য জোগো বনিতা স্টাইল। এবং নেইমার যদি ইনক্লুড হন পরবর্তী রাউন্ড অফ 32 থেকে, আমি মনে করছি রাউন্ড অফ 32 থেকে আমরা হয়তো নেইমারকে দেখবো, তখন ব্রাজিল ক্যান প্লে প্রেশার ফ্রি, এবং এই দলটা তখন ফ্লারিশ করার যথেষ্ট সুযোগ থাকবে। কিন্তু এই হার্ডলটা পার করতে হবে। আর বিশ্বকাপের সব খেলাগুলো আসলে কোথায় দেখা যায়? কোথায় দেখা যাবে? মাই রবি অ্যাপে আপনি মাত্র 18 টাকার সাবস্ক্রিপশন কিনে দেখতে পারবেন। শরীফুল হক, রবি প্রেজেন্স দ্য গেম টাইমে যা শুনছিলেন ব্রাজিল এবং হাইতির ম্যাচ নিয়ে কথাবার্তা, ব্রাজিল কি পারবে একটা স্টেটমেন্ট ভিক্টরি দিতে, সেটার জন্য চোখ রাখতে হবে ভোর 6:30 বাজে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.